তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। সবাই যদি ভালো ছেলের মতো মায়ের আঁচল তলে জীবনটা কাটিয়ে দেয়, তাহলে দেশ মায়ের শৃঙ্খল কোনোদিনই কাটা যাবে না। আমি তো মা গর্ভে ধারণ করেছি, আমি তো তোমার মতো করে ভাবতে পারি না। ওই যে কর্তার বাড়িতে শেখ লঙ্কা কাণ্ড, ঘরের মধ্যে ছোট বউ জ্ঞান হারায় পড়ে আছে, তারপরে বাড়িতে নাই আবার কর্তা। ওই মুহূর্তে আমি যাই উপস্থিত, তখন ওই দরজা খুলে তাদের বাইর করলাম। ব্যাস এইটুকু? চোখে মুখে জল দিয়ে বাতাস করতে বসনি? তুমি যে কি বলো না, আর পরে স্ত্রীর গায়ে হাত দেওয়া যায়? সেই বুদ্ধ বুদ্ধি কি আছে তোমার? এই তোমারে না ওই মেয়ে মানুষের কাছে যাইতে মানা করছিলাম, সেই কথা কি মনে আছে তোমার? তা থাকবো না গায়ে, আমি তো শুধু যা দরজা খুলে দিলাম, আর যা করার বাড়ির বৌজিরা করলো। এই কি ভাবতেছো তুমি? হ্যাঁ কই না তো, কি বিক্রি করবো? আমারে বলতেছিলাম যে মানে কি জন্য যে ওইদিকে গেলাম, তা না বলে দেরি হইতো না, আর তোমার এই গালাগালি খাইতে হইতো না। ও আমি শুধু গাল মন্দ করি না, আমারে আর সহ্য হইতেছে না। তো যাও ওই ছোট বোর কাছে যাও, সে তোমারে মধুর মধুর বচন শোনাবে। আমি কিসের কথা বলছি নাকি? হ্যাঁ তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। শোনো, ওই পর স্ত্রীর মিষ্টি কথার চেয়ে নিজের বউর গালাগাল অনেক বেশি মিষ্টি। থাক, আমাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে মন ভুলাতে হবে না। তোমারে আমি খুব ভালো করাইছি, তুমি হচ্ছে ঘর জ্বালানি আর পর ভোলানি মানুষ। তবুও সেই মোহনবাসীর সুরে তোমার মন উচাটন হয় গো সখী। বারবার ঘর বার করতে হয় মনের কোন উতাল পাতাল টানে। থাক, আর কাব্য করতে হবে না, যাও আগে সামনে যাও দেখি। এতক্ষণ ভূতে পাওয়া মানুষটার সঙ্গেই ছিলে, এতবার বলেছি হীরাবন মানুষটা যেমন সুবিধার না, চাল চলন ভালো না, তারপরও ঘেসবে ওধারে। আমি ওইদিকে যাই না, একটু তোমার কসম। আমি শুধু কর্তার ঘরে যাই, তারপরে ওখান থেকে ফেরত আসি। দেখা হইলে কথা পর্যন্ত আমি বলি না। হয়েছে, থাক, এখন যাও হাত মুখ ধুয়ে আমার উদ্ধার করো। আমি কিন্তু ভাতের থালা নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। এই তো আসলে রাখবো, আমার পান্তা ভাতে বেগুন বাড়াবো। মরো বুড়া বয়সের ঢং। 7 বছর হলো বিধবা হয়েছে, এখনো পর্যন্ত তার ছটফটানি গেল না। তার উপরে বিয়ের দিন, ওরকম ভাবে সাজগোজ করলে তার নজর তো পড়বেই। শেষ পর্যন্ত মোহনের ওষুধে কাজ হলো। মোহন তাহলে একটু একটু ওষুধ দিতে শিখেছে। তোমার কি মনে হয় মোহনের ওষুধে কাজ হয়েছে? জি না, এটা মোহনের ওষুধের কাজ না। তিনি স্বেচ্ছায় ছেড়ে গেছেন বলে হীরামন চোখ মেলে তাকিয়েছে, তা না হলে আর চোখ মেলে তাকাতে হতো না। এখন কি ঘুমোচ্ছে? হ্যাঁ, এখন ঘুমোচ্ছে। দেখা যাবে যে রাত দুপুরে উঠে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কোন দিন এই রাত দুপুরে ঘুরতে গিয়ে যে একটা কাণ্ড ঘটিয়ে বসবে, তুমি দেখে নিও। আমার তো ছোট ভাইয়ের বউ, আমার বলাটা ঠিক হবে না। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। আমার কথা কি শোনে? তোমার ভাই বেঁচে থাকতে তবুও কথা শুনতো, এখন তো দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে। কেন? আমি তো কোনো পরিবর্তন দেখছি না। এত করে বোঝাই যে এ লোক এসে বাঁশতলায় যেও না, আর ওই সন্ধ্যেবেলায় পুকুর ঘাটে হাত মুখ ধুতে যাবার দরকার নেই, তা আমার নিষেধ তো মানেই না। বড় বউ, ওকে একটু চোখে চোখে রেখো। আচ্ছা,
সারাদিন সংসারে জল ঠেলে আমি কি রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? অমন লাগাম ছাড়া হলে জিনভূতে তো ধরবেই। তুমি নিষেধ করলে কিছু বলে? বলে না, আবার হেসে উড়িয়ে দেয়। বলে যে ওর কোনো ভয় ডর নেই, ওর যা হওয়ার তা হয়েই গেছে, নতুন করে আর কি ক্ষতি হবে। এমন ডাকাবুকো মেয়ে মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওই রকম সুন্দর মেয়ে লোকের উপরে বজ্জাত জিনের আসর হবে না তো কি হবে তুমি বলো? আমি আর কি বলবো? কিন্তু এরকম গা ছাড়া দিয়ে থাকলে তো আর চলবে না। তুমি এরকম নাম করা একজন বদ্যি, এত লোকের অসুখ সারাও, তুমি কিছু করতে পারো না? হিস্টেরিয়া রোগ তো সহজে ছাড়ে না, বরং দিন দিন বাড়ে। দেখি কি করা যায়। তুমি ঠিকই বলেছো বড় বউ, এখনই সামাল দিতে না পারলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। আর চারিদিকের পরিস্থিতিও ভালো না। আমার সংসারের একটা খুঁত পেলে মেজ মল্লিকের দল দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়বে। আমার একমাত্র সাহস ছিল সোমনাথ, সেও ভেঙে পড়েছে। এখন আমাকে একা একাই সব সামলাতে হবে। আর বিপদ কখন যে হামাগুড়ি দিয়ে আসে তার তো ঠিক নেই। জুতো পালিশ করতে বলেছিলাম, আপনার বোধহয় সময় হয়নি না? ভাইজান থাক না, আপনি রেখে দিন, আমার হিসেবটা শেষ করেই আপনার জুতো জোরে পালিশ করে দিন। আরে না, তুমি আমাদের জামাই, জুতো ধরবে কেন? কি যে বলছেন, ছোটরা কি বড়দের পা ছুঁয়ে কদম খুশি করে না? এই যে কথাটা কানে যাচ্ছে না? পারবো না। কি কোন কাজটা করিস তুই? সারাদিন আমি মুখে রক্ত তুলে খাটবো, আর এই ছেলেটা সারাদিন কাছারি করে এসে ভাত রান্না করবে, আর তুমি বসে বসে গিলবে না? খুব ভালো লাগে। আমার ঢেকি কোথাকার? গালাগাল করবে না, সবসময় ভালো লাগে না। পারবো না মানে? আলবত পারবো। এই যে সকালবেলায় সমুদ্রদিকে পানি পাড়ে ডেকে নিয়ে এসে তাকে জল খাইয়ে যে গোষ্ঠী রক্ষা করা হলো, তার পয়সাটা কে দিয়েছে? আমি দিয়েছি। থাক না ভাইজান, আমি বললাম তো। তোমাকে বললাম না কথা না বলতে? সুলতান, যা ঘরে গিয়ে জুতোটা পরিষ্কার কর, যা। বললাম তো পারবো না। মাথাটা গরম করাস না, ফল কিন্তু ভালো হবে না। কি খারাপ হবে? কি খারাপ হবে? আবার ফিরে যাবো নয়ন তারাই, আয় পরীক্ষা দেওয়া হবে না। তোমার মতো 80 টাকার গোলাম হওয়া হবে না। না হোক, না হোক। যত ওর মুখ নয় তত বড় কথা। ফেরো, ফেরো আমার বাড়ি থেকে। ভাইজান, ভাইজান চলে যান। আর আজকে নিশ্চিত আপনার পেটে কোনো দাঁড়াবানি করেন। তুমি ব্যবহার করে দেখেছো? হ্যাঁ, এই নিজেকে কি ভাবিস? কি ভাবিস নিজেকে? আর যাই ভাবি, তোমার মতো ব্রিটিশ শুরুদের কাছে নিজেকে সুবিধার কথা ভাবি না। সুলতান, কেন ওই ব্রিটিশ কুকুরদের তার ভাত তো তুমিও চাটো, তখন লজ্জা করে না? বিপ্লব বন্দে মাতরম, বেশ তো বাইরে গিয়ে করো। আমারটা খেয়ে আমারটা পরে কেন? কথায় কথা বল। ওই পরের কথাটা বলছো না তো? ঋণে বারে ঋণ। তোমার ছোট শালাবুকে বলো, এতদিন যে আমার বুকের উপর বসে রুস্তমিটা করছে, এটা ঝাল আমি পড়াই ঘন্টায় পুছে নিব। ইমান রোহাঙ্গার, তোমার বাপ যে নয়নতারা গায়ের থেকে মাসে মাসে টাকা মানি অর্ডার করতো, সেটা কার পয়সায়? সেটাই আমার পয়সায়। তারপর এখানে বাবু নাকি আয়ে দেবে। ওই কোনোদিন তো বই নিয়ে পড়তে বসতে দেখলাম না, সারাক্ষণ শুধু নোবেল গেলছো না? নয়তো তখন ওই রবি বাবু আর নইলে নজরুল, খেপা নজরুল। তুই যদি আমার নিজের মায়ের পেটে ভাই না হতিস না, তাহলে এতদিন ঘাট ধরে গাড়োতে পড়ে দিতাম। খচ্চর কোথাকার। ব্যাস, আমি কালই চলে যাবো। আজ সোলেমান আলীর আমি পরিচয় পেলাম, আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। থাকো, থাকো তোমার দারুণ গিয়ে সাদা চামড়ায় তেল মারো, আরো বড় হোক। আমার সাথে দরকার নেই, একদমই দরকার। আমারও দরকার নেই তোমাদের। সামনের ছুটিতে বাড়ি যাবো, বাড়ি গিয়ে হামিদা আর ছেলেপেলেদেরকে নিয়ে আসবো। কি
কি জানিস? হ্যাঁ, কি জানিস তুই? এই যে সমবতির বাড়িতে আব্বা যে কোনো কিছু না ভেবে সিজার লিস্টে স্বাক্ষর করলো, তার একবার আগ পিছ ভেবে দেখেছে? আমাকে গোষ্ঠী একটা, আমার চাকরিটা চলে গেলে পুরো গোষ্ঠীর পেট চলবে কি জড়িবুটির পয়সায়? পরিষ্কার করে বলে রাখছি, সামনের সপ্তাহে বাড়ি যাব, তুই যাবে আমার সাথে, আর তারপরেরটা আমার চিন্তা। আমি ঠিক বুঝে নিতে পারবো। ভাই ভাইজান আর ফুলমি অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার সময় কাটতে চায় না, তখন আমি পড়াশোনায় ডুব দিই। তবে বিকাল আর সন্ধ্যাবেলাটা মজাই কাটে। জানো গুল, আমি আর ফুলমিয়া ওই সময় শহর দেখতে বের হই। কত আলো, কত গাড়ি, হাজার কিসিমের দোকান, আর খাবারের দোকানে তো ছড়াছড়ি। আমি আর ফুল কত যে নতুন খাবার শিখে দেখি। একটা নতুন সাহেবি খাবার খেলাম, নামটা হলো ডিমের মামলেট। ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর অল্প তেলে ভাজা। আহ, কি স্বাদ, কি যে গন্ধ! খুব মজা আছেন না? বেড়াচ্ছেন, খাচ্ছেন, আর আমার কথা তো ভুলেই গেছেন। যার জন্য শহরে থাকা, সে লেখাপড়া ঠিকমতো হচ্ছে তো? পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু আব্বাকে বলে কানমলা খাও, তখন বুঝবে। আপনি আসুন, আপনার হচ্ছে। জানো বুধ, ভাইজান একটা আশ্চর্য জিনিস কিনে এনেছেন, যার নাম স্টোভ। এতে না কাঠ কয়লা কিচ্ছু লাগে না, শুধু কেরোসিন তেলে আগুন জ্বলে। কেরোসিন ছিল তো সেই যে এক ধরনের তেল মিলে বিদেশে, যাদের গাড়িগুলো চলে, আবার তার এক ধরনের হলো কেরোসিন। তাদের দিব্যি নাকি রান্না হয়। মিলিটারিরা তাদের কাঁধের ব্যাগে নিয়ে ঘুরে, যখন যেখানে পারে তখন স্টোভে নাকি রান্না করে। দেখি কেমন রান্না হয়। কি করছেন আপনি? ঘুম থেকে উঠেছেন? ভাইজানের জন্য স্টোভে রান্না করছেন? আপনি তো আপনার কাজ নিয়ে মেতে আছেন, কিন্তু আমার তো সময় কাটে না। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটিবার আসুন না। জানি আমার জন্য আপনার মন কেমন করে না। আমি তো কালো, কুৎসিত। না, আপনার আর সময় নষ্ট করব না। আপনি স্টোভে রান্না করুন মামলেট। আহা, পোলতেটা টানো না। টানছি তো, উঠছে না। হাতটা একেবারে কেটে শুনে গন্ধ হয়ে গেল। এ তো আচ্ছা গাড়ে করে বললাম, কিছুতে আগুন ধরছে না। আহা, একটু চেষ্টা করো না। কি হবে এখন? ভাতই বসানো হলো না। ওদিকে ভাইজান গোসল করে এসেই তো ভাত চাইবে। এই জন্যই বলেছিলাম আমাদের তোলা উনুনটাই ভালো। কিছুতেই তো শুনলো না। ভাত যার কিচ্ছু হয়নি, কখন হবে সেটা কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমি তোলা উনুনটা ধরিয়ে দিব? কত সময় ভাইজানে আছে, না খেয়ে অফিসে চলে যাবে, পরে গাট করবে। একটু দেখো না, দেখো না, কিছুই হচ্ছে না। কি এখন স্টোভ ধরেনি, তাহলে রান্না কি হলো? চুপ করে আছো কেন? ভাত হয়েছে?
তাহলে আজকে আমাকে না খেয়ে অফিসে যেতে হবে? আমি তো আগে বলেছিলাম যে এইসব জিনিস আমি আগে কখনো ব্যবহার করিনি। আমাদের আগের উনুনই তো ভালো ছিল। তুমি তো বলে নাকি এতে সময় বাঁচবে। কোথায়? হ্যাঁ বলেছিলাম, তখন তো আর বুঝিনি তুমি একটা অকর্মণ্য অপদার্থ। একটা কাজও ভালো করে করতে পারো না, ইডিয়েট কোথাকার। আমি কি তাহলে তোরা উনুনের হ্যালো, আমি সরকারি চাকরি করি, আমাদের খাওয়া হয়নি বলে হাজিরা খাতা কখনো অপেক্ষা করে থাকবে না। বলতে তাই তো তুলতে পারছি না, ধরাবো কি করে? কি পারো তুমি? হ্যাঁ কি পারো? বড় বড় দেশোদ্ধারের বকুনি ছাড়া আর তো কিছু পারো বলে আমার মনে হয় না। চেনো, এখনো সময় আছে, নিজেকে চেনো, একটু জানার চেষ্টা করো তুমি কতটা হোপলেস। যে কিনা সামান্য একটা স্টোভ ধরাতে পারে না, সে কিনা দেশে আগুন লাগানোর স্বপ্ন দেখে। ইডিয়েট কোথাকার। ফুলমিয়া, জি তোমার তো বেরোতে দেরি আছে, তুমি না উনুনটা ধরাও, আমি না বাইরে কিছু খেয়ে নিব, কিন্তু তোমাদের তো গিলতে হবে। এই যে আপনি, আপনাকে বলছি, আর সারাদিন কিভাবে স্টোভটা ধরাতে হয় একটু শিখে রাখুন। তোমার লজ্জা থাকা উচিত, একটা বাচ্চা যা পারে তুমি তাও পারো না। অপদার্থ কোথাকার। ভাইজান তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুত ভাত বসিয়ে দিচ্ছি। ভাত আর ডিমের মামলেট চট করে হয়ে যাবে। হ্যাঁ দেখ তোমার ডিমের মামলেট। মামলেট মামলেট কেমন যেন মামলেট মামলেট গন্ধ পাচ্ছি। দাঁড়ানো, আমিও মামলেট বানাবো। খারাপ হলে কিন্তু আপনি দায়ী। সবাই খুব অবাক হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না, আমার খুব লজ্জা লাগবে। বোমা। জি আম্মা। কি ব্যাপার, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, এই তো একটু উঠতে দেরি হয়ে গেল। আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। না না, ওসব করতে হবে না, ওগুলো আমি কমলাকে বলে দিয়েছি। তুই বরং একটু পাকের ঘরে যা, পারবি না? বেশ তো সেদিন কমলার তুই সামনে নিয়েছিলি। পারবো, কিন্তু কেন আম্মা? অন্তরার শরীরটা ভালো ঠেকছে না, পেট নামছে, মনে হয় হওয়ার সময় হয়ে এসেছে। 9 মাসের আগেই? হ্যাঁ, প্রথম বাচ্চা তো, মনে হয় নসার যাবে না। তোমার চাচি আমার সাথে আছে, তার জন্য চিন্তা নেই, কিন্তু এখনো পর্যন্ত আতুর ঘর তৈরি করা হয়নি, আর সব জোগাড় যন্ত্র সবকিছু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে আম্মা, আপনি অন্তরা আপাকে সামলান। আম্মা, আব্বা কি জানেন তিনি কি বাসায় আছেন? সেই ভোরে যে বের হয়েছেন কাউকে কিছু না বলে, কোথায় যে যান কি যে করেন কিছুই বুঝি না। এখন দিন দিন মানুষরা বয়স হচ্ছে আর কেমন যেন হয়ে যাচ্ছে। আগে তো তবু কোথাও গেলে আমাকে বলে টলে যেত, এখন তো কিছুই বলে না। আমার এসব অশান্তি আর ভালো লাগছে না। মোহন চাচাকে যদি একবার ডাক দেওয়া যেত। সে কি আর আমি তোমার অপেক্ষায় আছি? মোহন তো পুকুরে জাল ফেলতে যাচ্ছিল, আমি খবর পাঠিয়েছি, ও তোমার আব্বাকে খুঁজতে গেছে। আপনি কি একা পারবেন সামলাতে যদি হঠাৎ ব্যথা ওঠে? না পারলে আর তুই কি করবি? তোর কি সে অভিজ্ঞতা আছে? হীরা আছে আমার সাথে, ও সামলে নিবে। তুই বরং এক কাজ কর, রান্নাঘরে গিয়ে দেখ যে কটা পান্তা ভাত আছে, আলু ভর্তা আছে, ওগুলো দিয়ে বাচ্চা কটাকে একটু খাইয়ে দিবি, আর তুই দুটো মুখে দিয়ে নিবি। আর আর কি? আর ওই যে ভাড়ার ঘরে কাঠের বাক্সটা আছে না, তার পাশে একটা পেতলের মালসা আছে, সেটাকে একটু ভালো করে ছাই দিয়ে ঘষে মেজে আমাকে এনে দিবি। ওটার মধ্যে কাঠকলার আগুন করতে হবে, আর সোড়া লাগবে। আরে এই সময় লোকটা কোথায় যে উধাও হয়ে গেল, আমার যে কি অসহ্য লাগছে। আবার বলেছি না আমার আব্বাকে কিছু বলবেন না। বুড়োর প্রতি খুব টান হয়েছে না? সুলতান যখন চাকরি নিয়ে শহরে থাকবে আর তোকে যখন নিয়ে যাবে তখন কি করবি? সে আমি আপনাদের ছেড়ে কোথাও যাব। ঠিক আছে, দেখা যাবে। এখন তো রান্নাঘরে ঢুক। আচ্ছা মা, আপনি যান, আমি যাচ্ছি। আচ্ছা।
হাঁটছিস হাঁটছিস একেবারে মাথা নিচু করে, চোখে মাথা কি আছিস দেখতে পাস না? এই মোহন শোন শোন শোন, কি বলবেন বলেন, আমার তারা আছে। তাই সাত সকালে চললি কোথায়? তোর গুরুর বাড়ি তো ওদিকে, এদিকে নয়। গুরুর বাড়িতে যাবি না খেদমত করতে? আমি এবারে চাকর না, আর আমি যেটা করি সেটা গুরুর সেবা করি। তা আপনারা তো লাগে জ্বালার কথা বলছিস কেন? ব্যাপারটা হলো কি, তুই তো বোকাশোকা মানুষ, তোকে ওই মাথায় হাত বুলিয়ে কাজ সব আদায় করে নেয়, তুই তো বুঝতে পারিস না, তাই বলছিলাম আর কি। আমি আমার গুরুর জন্য সব করতে পারি, তা আপনার সমস্যাটা কই? না, আমার কোনো সমস্যার কথা বলছি না, বলছি যে ওই গুরু যদি ফেসে যায়, চেলাও কিন্তু সাথে সাথে ফেসে যায়, তাই তোকে সাবধান করছিলাম আর কি। আর তুই তো মুখ্য মানুষ, এইসব তো তুই বুঝবি না। ফাঁসবো মানে? এরা ফাঁসার কি আছে? ও, তুই শুনিসনি বুঝি? ওরে, ওই সমবদ্ধির বাড়ির দিকে পুলিশের নজর পড়েছে, আর ওই বদ্ধির সঙ্গে যাদের ওই মাখামাখি, পুলিশ তাদেরও ধরলো বলে। ওই মহরলির সঙ্গে তো সোমনাথের বেশ দহরম মহরম, তো বদ্যি যদি ধরা পড়ে, মোহরালি কি বাদ যাবে? ও তো ধরা পড়বে, আর মোহরালি যদি ধরা পড়ে, চেলা কি বাদ যাবে? তাই বলছিলাম আর কি। আপনি আসলে একটা খারাপ লোক, এর জন্য সকালবেলা ওই মুখের সামনে এসে কথা বলতেছে। বদ্যি মশাই গেছে কলকাতায় তার ছেলেরা সারা আনতে, আর একবার সারা পায় আসুক, তখন দেখবো আপনার ওই পুলিশ কি করে। অত সহজ না রে মোহন, ওই মেজো কথাই তো বললো, একবার আগুন মুখ ছেলেদের যদি পুলিশ ধরে, অত সহজে ছাড়ে না। হ্যাঁ, অবশ্য জবন হলে কথা ছিল, তারপরে ওই ব্রিটিশ গভর্নমেন্ট মনে করে ছেলে ছোকরা ধরে চ্যাটাং চ্যাটাং কথা মুখ বুঝে সহ্য করছে, মনে করে ওটা একটা ভড়ং। বুঝতে পারছিস না কেন? ওই যে জাত ওই কিলাইবের মতো একজন সামান্য কিরানিকে দিয়ে অত বড় খানদানি নবাব বংশ ধ্বংস করতে পারে, তারা কি না করতে পারে বল? দেখেন, আপনার তো জ্ঞানের কথা শোনানোর সময় আমার নাই, আমি এখন যাই। দাদা দাদা, তা চললি কোথায় সেটা তো বললি না। কর্তাকে খুঁজতেছি, সাত সকালে কই যে বের হইছে। আচ্ছা, কর্তারে দেখছেন এদিকে যাইতে? ও, তুই তোর কর্তাকে খুঁজছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছিল তো, আমার এখানেই তো ছিল, কখন যেন বেরিয়ে গেল। তুই হালা আসলে একটা হারামি, একদিন রাগের মাথার সামনে পড়বি না, তখন ঢেলা মাইরা তোর মাথা যদি আমি দুই ভাগ না করছি, তো আমার মন বাসি না। শালা গাটের মারা কোনানকার, শালা হারামি, বেনি মুখো, হাত শালা। না, তোমার বাড়ি এসে ঠিক করলে না হয়। পুলিশের নজর তোমার উপরে পড়ুক, এটা আমি চাই না। কি বলছো তো? তুমি আমার বাল্য বন্ধু, তোমার বিপদে আমি আসবো না? তোমরা আমার বিপদ হলে তুমি যেতে না? তোমারও তো উপযুক্ত ছেলে আছে, তোমার সুলতান আর আমার সৈমন প্রায় সমবয়সী। পুলিশ কোত্থেকে কোন যোগসূত্র আবিষ্কার করে সেটা ওরাই বেশি জানে। আমার এক ছেলে পুলিশ, সেটাও ওরা জানে। আমার ছেলে কোথায় কি করলো সেই জন্য আমাদের বন্ধুত্বকে ভুলে যেতে বলছো? তুমি পারবে আমার ভুলতে? আমি ওইখানে পড়ে থাকতে চাই না। আপনার ছেলে আর মেয়ের জামাই আমার ওখানে আছে বলে আমার সেখানে যাওয়া হচ্ছে না। ঘরের অভাব বলে আমার এখানে পড়ে থাকতে হচ্ছে। তাহলে আপনাদের মতো মানুষের সাথে আমি একদিনও থাকতে চাই না। এবার আসুন, আমি আর কোনো কথা শুনবো না। শত্রুপুরিতে আপনারা সবাই মিলে দল বেঁধে আমার পেছনে লেগেছে, ফলও আপনারা টের পাবেন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।